রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই আয়ুষের স্ত্রী হিসেবে ওদের গ্রামের বাড়িতে আছে। গিয়েছিল আরণ্য, কথা হয়েছে রোশনাইয়ের সাথে। রোশনাই একটু থিতু হতে চায়, বাইরে ওর বিপদ, ভয় পাচ্ছে যদি আয়ুষ জানতে পারে, পরিবারের লোকজন জানতে পারলে ও আর এখানে থাকতে পারবে না। কিছুদিন পর হয়তো এখান থেকে চলে যাবে, কিন্তু স্যারজি যেন না বলে দেয়। এদিকে আরণ্যক ওখানে রয়ে গেল, সার্চ করে দেখছে আয়ুষের স্ত্রী কোথায় থাকে। জানতে পেরেছে আমেরিকায় যে স্ত্রী থাকে তার ছবি দেখেছে, সে রোশনাইয়ের নয়। তাহলে কী করে রোশনাইয়ের সাথে বিয়ে হলো, আবার বাচ্চা, ব্যাপারটা বুঝতে পারছে না। আয়ুষ এসছে, জানতে চাইল যে তোর তো 2 বছর আগে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, তাহলে এই মেয়েটির সাথে কোথায় তোর দেখা হলো? তোর স্ত্রী তো অন্য একজন। আয়ুষ চমকে গেছে, ও জানলো কি করে? বলল, তুই কি ওকে চিনিস? বলল, হ্যাঁ, কলকাতা শহরে দেখা হয়েছে, জায়গাটা তো খুব একটা বড় না, তাই কারো না কারোর সাথে পরিচয় হতেই পারে। আয়ুষ ভাবছে বিপদ, এবার কি বলবে। বলছে, আমি জানতে চাই যে ঘটনাটা কি। আয়ুষ বলল, তুই কি সেই জন্যেই এখানে রয়ে গেলি? মনে মনে ভাবছে আবিরা আমাকে বলে দিয়েছে যে যেন বলে আয়ুষ ওকে বিয়ে করেছে, ও এত কিছু করছে ওর জন্য, এইটুকু ও নিশ্চয়ই করবে। তাই বলল যে মেঘনাকে আমি আমেরিকাতে বিয়ে করেছিলাম, ও ওখানকারই মেয়ে। পরিবারের লোকজন ওকে মেনে নেয়নি, যদিও এর আগে ওরা ওকে দেখেনি। কিন্তু মেঘনা ওর পিসিকে দেখতে গেছিল, আমি বাচ্চাটাকে নিয়েছিলাম। যখন ফিরছিল প্লেন ক্র্যাশ হয়েছে, একজনও কেউ বেঁচে নেই, শনাক্তকরণও ঠিকমতো করা যায়নি অনেকের। আমি তখন অসহায় হয়ে গেছিলাম, ছোট বাচ্চা নিয়ে কি করব বুঝতে পারছিলাম না। ওকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, তাই আমার আর বাঁচার ইচ্ছে ছিল না, কিন্তু ছোট্ট শিশুটার মুখের দিকে তাকিয়ে আমাকে বাঁচতেই হতো। একা একা সামাল দিতে পারছিলাম না, ভেবেছিলাম বাড়ি ফিরে আসি। এখানে এসে আমার সাথে পরিচয় হয় আবিরার। আবিরাকে আমি বিয়ে করেছি। বলছে, তোরা বিয়ে করেছিস? বলছে, হ্যাঁ, কেন, তোর কি কোনো আপত্তি ছিল? বলছে, না না, আমি সে কথা বলিনি। কবে বিয়ে করলি? তুই তো সেদিনই এসছিস। তখন বলল, সে অনেক ঘটনা, তোকে পরে কোনো একদিন জানাবো। বলল, আমার মনে হচ্ছে যে তুই ওকে নিয়ে একটু বেশি পজেসিভ। বলছে, না না, পজেসিভের কী আছে? ওর মনে পড়ছে রোশনাইকে বিয়ে করেছিল, কত ঘটনাই না ঘটে গেছিলো ওদের জীবনের মধ্যে দিয়ে, কিন্তু সেসব কথা তো বলা যাবে না। রোশনাই এখানে আছে জানতে পেরেছে। বলছে, দেখ, আমরা তো এখানে আছি, ভালোই আছি। আর আরণ্যকের কাছে বলল, তুই যেন কাউকে বলিস না মেঘনার কথা, আমাদের পরিবার তো দেখছিস, বিপদ হতে পারে। তখন আয়ুষ বলল, তুই কি ওই মেয়েটার সম্বন্ধে কিছু জানিস? আমাকে কি কিছু ইনফরমেশান দিবি? কেমন মেয়েটা? বলল, হ্যাঁ, মেয়েটা খুবই ভালো, আর ভালো নাচ করতে পারে, প্রমিসিং ডান্সার। ও আগে নাচ করতো অনেক অনুষ্ঠানে, ছবিও দেখতে পাবি এদিক ওদিকে। বলল, সে কি তাই? বলল, হ্যাঁ। বলছে, তোদের পরিবারে হয়তো ওর নাচটা কেউ মেনে নেবে না। আর ছবির কথা শুনেও চমকে গেছে। বলছে, আমাদের এখানে হয়তো আসবে না, গ্রামে এসব চালচলন নেই। এমনকি ওর স্ত্রীর ছবি কেউ একটা আপলোড করে দিয়েছিল বন্ধু বান্ধব। আয়ুষ বলেছিল যে আমরা সোশ্যাল মিডিয়ায় অতটা অ্যাক্টিভ নই। কিন্তু আরণ্যক বলল, দেখ, আমি তো বাইরের লোক, আমি তো জানতে পেরে গেলাম, এরকম যদি কেউ জানতে পারে তখন তুই কি করবি? তখনকার কথা আর আয়ুষ ভাবছে না, এখনটা নিয়েই ও বেঁচে থাকতে চাইছে। তারপর খানিকটা হলেও ভয় পেয়েছিল। গরিমার কথা বলল, গরিমাও ডান্সার, ও ডান্স নিয়েই জীবনে এগিয়ে যেতে চায়। ওদের পরিবারে এত প্রাবন্ধিকতা নেই, বাচ্চা হলে ও হয়তো ডান্স ক্লাস করবে, অনেক ফাংশান করেছে,
বুঝতে পারছে আয়ুষ যে আরণ্যকের সাথে রোশনাইয়ের হয়তো ভালো সম্পর্ক ছিল, ও ওকে আবিরা বলে জানে, এর থেকে বেশি কিছু বলল না, চলে গেল আয়ুষ। এদিকে আমরা দেখেছি চ্যাটার্জি পরিবারে বড় বউয়ের জন্মদিন পালন হচ্ছে, সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে তার মেয়ে। পরিবারের লোকজন এক জায়গায় জড়ো হয়েছে, এসছে বড় বউ, মিনি চোখ খুলেছে, দেখছে কি সুন্দর করে সাজানো, লজ্জিত হচ্ছে। লালনকে বলছে কি দরকার ছিল এসব করার, আমার তো কোনো দিন এরকম হয়নি। বলছে না মা, আপনার কথা তো কেউ মনে রাখেনি, এত বছর ধরে আপনি সকলের সেবা করে এসেছেন, তাহলে আপনার জন্মদিন হবে না কেন? সবার জন্মদিন যখন পালন করা হয়। ওখানে দাদু ছিল, দাদু বলল বৌমা এসো, তোমাকে তো জন্মদিনে কোনো দিন আশীর্বাদ করিনি। প্রণাম করেছে, টাকা দিতে চাইছে, কিন্তু কিছুতেই নেবে না। বলছে এইটুকু উপহার স্বরূপ তুমি নাও, আশীর্বাদ মনে করে। নিতে বাধ্য হয়েছে। দেখেছি ওখানে ঠাম্মিও ছিল, বলছে আমি বড় বৌমার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, কিন্তু কোনো দিন কিছু দিতে পারিনি। একটা হার নিয়ে এসছে, বলছে এই হারটা আমি উপহার স্বরূপ দিতে চাই। সেই হার দেখে জাহ্নবীর চোখ ছানাবড়া হয়ে গেছে। তাকিয়ে দেখছে মেজো বউ, ভাবছে বাবা এত বড় হার দিচ্ছে। মিনি বলছে মা, তোমাকে ঠাম্মি এই হারটা দিচ্ছে? কিছুতেই নেবে না, বলছে না মা আমার লাগবে না, আপনাদের আশীর্বাদটাই যথেষ্ট। কিন্তু বললো যে না, তুমি এই হারটা পরে থাকবে, আমি জানবো আমার আশীর্বাদ তোমার সাথে সব সময় আছে। হারটা নিয়েছে, লালন ছবি তুলছে সকলের। সেই সময় গরিমা নেমে এসছে। গরিমাকে দেখে সবাই উত্তেজিত, বলছে কি ব্যাপার, তুমি ওপর থেকে নামলে কেন? ডাক্তারবাবু বারণ করেছেন না? বড় মাকে জড়িয়ে ধরেছে, শুভ জন্মদিন বলেছে। জাহ্নবী বলছে গরিমা তুমি নামলে কেন? লালন তো সব ছবি তুলছে, ভিডিও করছে, তুমি দেখতে। বলছে আমি তো বাড়িতেই আছি জাহ্নবীদি, আমি বাড়িতে থাকতে কেন ভিডিও ছবি দেখব? এই যে সামনে থেকে দেখলাম জন্মদিনটা হচ্ছে, আমার খুব আনন্দ হচ্ছে। আমি তো এই বাড়িতে অনেক দিন থেকেই আসছি, প্রত্যেকের জন্মদিন আমি দেখেছি, কিন্তু বড় মার কোনো দিন জন্মদিন দেখিনি। বড় মাই সকলের জন্মদিনে রান্নাবাড়ি করত, অনুষ্ঠানে সমস্ত কাজ করত, কিন্তু এই প্রথম বড় মার জন্মদিন হচ্ছে। আমার কোনো অসুবিধে হয়নি। মিষ্টুর ছবি তোলা হয়নি, দুষ্টু কিন্তু অনেক ভালো হয়ে গেছে। লালন ছবি তুলছে, সেগুলো দেখছে, বলছে মিষ্টু তুমি আসবে না? উপহার পাচ্ছে, রাজা কোনো উপহার দেয়নি। বলছে লালনই তো সব করে ফেললো, আমার আর কি দরকার? আমি যে করব সেই জায়গাটা কি রেখেছে? এত বছর ওর কখনো মনে হয়নি মায়ের জন্মদিন পালন করা উচিত, এখন লালন করতে তখন ওর মনে হচ্ছে যে ও করতে পারত। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, কেক কাটা হবে, কেক কাটা দেখে গরিমা ওপরে চলে যাবে। রান্নাবাড়ি জাহ্নবী আর মেজো বউয়ের ওপর দায়িত্ব পড়েছিল। আনন্দে মেতে উঠেছে চ্যাটার্জি পরিবার, লালনের মাও এসেছে, সবাই খুব আনন্দ করছে। বড় বউ জীবনেও ভাবতে পারেনি যে এরকম একটা দিন দেখতে পাবে। বলছে যে মা, এখানে তো বড় কেউ নেই, আপনাদের প্রণাম করা হয়ে গেছে, এবার তাহলে কেকটা কাটি। তখন বলছে কেন, তোমার স্বামী আছে না, স্বামী তো তোমার থেকে বড়, তাকে প্রণাম করো, আশীর্বাদ নাও। তখন মিনির বাবা বলছে না না মা, আমাকে প্রণাম করতে হবে না, ও সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমার কাম্য। এইভাবে চ্যাটার্জি পরিবারে একটা বাঁধন সৃষ্টি করছে লালন ধীরে ধীরে। যদিও অনেক কড়া হতে হয়েছে ওদেরকে এক করার জন্য, এছাড়া কোনো উপায় ছিল না। পরিবারের লোকজন খুব একটা সুবিধের না, ওদেরকে বাঁধার জন্য একজন কড়া মানুষের খুব প্রয়োজন, না হলে ওরা বড় বউয়ের ওপর অত্যাচার করতো, মিনির ওপর অত্যাচার করতো। এদিকে আরণ্যক রয়ে গেল আয়ুষের বাড়িতে। অঞ্জন প্রসাদ এক পুলিশ অফিসারকে লাগিয়েছিল, কাপুর সহযোগিতা করছিল। সেই পুলিশ অফিসার অঞ্জন প্রসাদের কাছে এসছে, খোঁজ পেয়েছে যে লরি করে গিয়েছিল রোশনাই, আর যেখানে থেমেছিল সেখানে দুজন শহরের বাবু এসেছিল, তারা নিয়ে চলে গেছে। অঞ্জন প্রসাদ বলছে সে কি কথা, শহর থেকে লোক এসে একটা মেয়েকে তুলে নিয়ে গেল, কেউ কিছু বলল না?
বলছে কোথাকার লোক তোমরা জানতে পেরেছো? বলেছে বিহার আর বাংলার বর্ডারে একটা ছোট্ট গ্রাম, সেইখানে নিয়ে গেছি। আর ওখানে ও একজনকে বিয়ে করেছে, আর বর্ধিষ্ণু বড়লোকের বাড়ি, সেখানে বউ সেজে আছে। বলছে সে কী কথা? এদিকে যে দুজন গুন্ডাকে লাগিয়ে দিয়েছিল রোশনাইয়ের পেছনে, তাদেরকে গায়েব করে দিয়েছে কাপুর। অঞ্জন প্রসাদ জানতে চেয়েছে, বলছে তুমি কি ওদের মেরে ফেলেছো? বলেছে হ্যাঁ। তারপর বলছে মিথ্যা কথা বলো না। বলছে আমি ওদের গায়েব করে দিয়েছি, রোশনাইকে কেস দিয়ে ধরে নিয়ে আসবে। 1 খুনের হত্যার মামলা, 2 হচ্ছে চুরির মামলা। অনেক দিন দেখেনি ভাইজিকে, বলছে আমি দেখতে চাই। পুলিশ অফিসার বলছে আমি লোক লাগিয়ে রেখেছি। বলল তুমি কবে যাবে? আর তুমি যে আমার কাছ থেকে সেলফি ফটোগ্রাফ চেয়েছিলে, ওসব হবে না, তার বদলে তোমাকে আমি কিছু উপহার দেবো, তুমি নেবে তো? বলেছে হ্যাঁ হ্যাঁ আমি নিশ্চয়ই নেব। কাপুরও বেঁচে গেল। অঞ্জন প্রসাদ বলছে ওই তুমি পুলিশ অফিসারকে বলেছিলে, সেই রোশনাইয়ের খোঁজ দিল বলে তুমি বেঁচে গেলে, না হলে তোমাকে আমি বাঁচিয়ে রাখতাম না। ও চুপচাপ আছে। আর যেদিনকে কোর্টে কেস উঠবে, সেই অপরাধী দুটোকে শিখিয়ে পড়িয়ে নিয়ে যেতে বলেছে। তারপরে রোশনাইয়ের বিচার হবে। ওদেরকে জেলে ভরে দিতে বলেছে, আর পরে জামিনে ছাড়িয়ে নিয়ে আসবে। পুলিশ বলছে যে আপনার তো অনেক বুদ্ধি। বলছে বুদ্ধি না হলে হবে? আমি আর অপেক্ষা করতে পারছি না, কবে আমার ভাইজি আসবে। রোশনাইয়ের কী হতে চলেছে আগামীতে আমরা জানি না। আদৌ কি বাঁচবে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।